আলসারটা আসলে কি? খালি পেটে থাকলে ব্যথা বেড়ে যায়, রাতের বেলা ব্যথা বেড়ে যায়, সেটা মনে হয় অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে হয়েছে। অনেকেই মনে করেন যে আমার আলসার হয়েছে, আমার মনে হয় পেটের স্টমাকের অ্যাসিড মনে হয় অনেক বেড়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। অনেকেই মনে করেন যে আমার আলসার হয়েছে, আমার মনে হয় পেটের স্টমাকের অ্যাসিড মনে হয় অনেক বেড়ে গিয়েছে এবং আমরা এই জন্য দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাই, কিন্তু আসলে এখান থেকে বেরিয়ে আসতে পারি না। তো আসলে এটার মূল কারণ হচ্ছে যে আমাদের অ্যাসিড বেড়ে যাওয়া না, অনেক ক্ষেত্রে অ্যাসিড কমে যাওয়াটাই এটার জন্য রেসপন্সিবল। এই জন্যে আমরা দীর্ঘদিন যে গ্যাসের ওষুধগুলো খাই, এটা কিন্তু এটার কারণে দীর্ঘদিন খাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি না। আলসারটা আসলে কি? আলসারটা হচ্ছে একটা ক্ষত আমাদের স্টমাক এবং আমাদের ইন্টেস্টাইন, যেটার মধ্যে আছে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন। সেখানে ভিতরের লেয়ারে যদি ক্ষত তৈরি হয়, সেটা হচ্ছে আলসার। তো আমরা সাধারণত গ্যাস্ট্রিক আলসার বলতে স্টমাকের আলসারটাকে বুঝি। তো এই গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার, এটাতেই সাধারণত আলসারের রোগীরা বেশি আক্রান্ত থাকেন। তো এই দুইটাতে যেটা পার্থক্য হয়, গ্যাস্ট্রিক আলসারে খাবার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথা হয়, তারপরে হচ্ছে একটু অনেক সময় খাবার খাওয়ার পরে জ্বালা পোড়া করে, তারপর খালি পেটে ভালো লাগে। আর ডিউডেনাল আলসার যেটা, সেটা গ্যাস্ট্রিকের পরে অংশ ডিউডেনাম, সেখানে খালি পেটে থাকলে ব্যথা বেড়ে যায়, রাতের বেলা ব্যথা বেড়ে যায়, তারপরে খাবার খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ব্যথা শুরু হয়। তো এই জাতীয় সমস্যাগুলো হয়। তার এই যেহেতু যেই দুইটা জায়গার আলসারের কারণে দুইটা জায়গার সিমটম আলাদা হয়, কিন্তু আমরা আসলে আজকে আলোচনা করবো যে আলসারগুলো হওয়ার পিছনে আসলে কারণ কি ছিল। আলসার হওয়ার পিছনে আমাদের অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন স্ট্রেসফুল লাইফ লিড করা। যদি আমাদের স্ট্রেসফুল লাইফ লিড করি, তারপর হচ্ছে অতিরিক্ত জাঙ্ক ফুড আমরা বা রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো বেশি গ্রহণ করি, আমাদের এছাড়া কিছু পুষ্টির ঘাটতি এবং আমাদের এইচ পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া, এগুলোর আসলে উপস্থিতি বা এগুলোর কারণেই কিন্তু এই আলসার জাতীয় সমস্যাগুলো দেখা যায়। তো কথা হচ্ছে যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আসলে আমাদের অনেকের মধ্যেই শরীরের মধ্যে আসে। এটা পানিবাহিত একটা ব্যাকটেরিয়া, পানির মাধ্যমে এটা শরীরে আসে, কিন্তু সবার শরীরে কিন্তু এটা প্রভাব ফেলতে পারে না। তো যদি আপনার শরীরে পরিবেশটা থাকে, অ্যাসিড যদি কম থাকে, আপনার যদি স্টমাকে অ্যাসিড আপনি আগেই কোনো কারণে স্ট্রেসের কারণে হোক বা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে হোক, যদি অ্যাসিড কমিয়ে ফেলেন, তখন কিন্তু এইচ পাইলোরি ব্যাকটেরিয়াগুলো সেখানে গ্রো করার যথেষ্ট পরিবেশ পেয়ে যায় এবং তারা সেখানে গ্রো করে, সেখানে মানে তারা তাদের আবাসস্থল তৈরি করে নেয় এবং আস্তে আস্তে তারা ইউরেজ নামক এনজাইম তৈরি করে, সেই ভিতরের স্টমাকের ভিতরের লাইনিং যে লেয়ারটা, সেটাকে ক্ষত তৈরি করে এবং গভীরে প্রবেশ করতে থাকে। একসময় অনেক বেশি ঘা তৈরি করে ফেলে, ইনফ্লামেশন তৈরি করে ফেলে এবং একসময় ব্লিডিং জাতীয় বা রক্তক্ষরণ জাতীয় সমস্যাগুলো তৈরি করতে থাকে। তো এই আলসার বা এই জাতীয় সমস্যায় আমরা সাধারণত প্রচলিতভাবে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাই বা পিপিআই জাতীয় ওষুধ আমাদের দীর্ঘদিন দেওয়া হয়। এছাড়া আমাদের অ্যাসিড কমানোর অ্যান্টাসিড জাতীয় ওষুধ আমরা খাই, কিন্তু এগুলো যদি দীর্ঘদিন আমরা গ্রহণ করি, তাহলে কিছু সাইড ইফেক্ট আমরা আক্রান্ত হই। যেমন হচ্ছে আমাদের বমি ভাব হয়, মাথা ব্যথা হয়, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন উপকারী যে মিনারেলসগুলো, যেমন ক্যালসিয়াম, তারপরে জিঙ্ক, আয়রন, হ্যাঁ, এগুলো কিন্তু শরীরে, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু শরীরে মানে প্রবেশ করে না, যে কারণে এগুলোর ঘাটতির যে সিমটম শরীরে প্রকাশ পায়, অর্থাৎ রক্তশূন্যতা হতে পারে, হাত পা মাসেল ক্র্যাম্পিং হতে পারে ক্যালসিয়ামের অভাবে, ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের ঘুমের সমস্যা হতে পারে, মাসেল ক্র্যাম্পিং হতে পারে, আয়রনের অভাবে রক্তশূন্যতা হতে পারে। এই জাতীয় সমস্যাগুলো আমরা আক্রান্ত হই বা অনেকে চুল পড়ে যায়, ক্লান্তি লাগে, এই জাতীয় সমস্যাগুলো হয়। এছাড়া ভিটামিন B12 কিন্তু ঘাটতি হয়। সুতরাং গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলেও এই সমস্যাগুলো আমরা পাই। এছাড়া দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে গবেষণা দেখা গেছে যে আমাদের কিডনি এবং অন্ত্রের সংক্রমণ, মানে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে আলসার তো আমরা জানলাম যেটা একটা সমস্যা, এবং এই আলসারের আসলে নিরাপদ একটা উপায় বা একটা ট্রিটমেন্ট আজকে কথা বলবো, যেটা আসলে ক্লিনিক্যালি অনেক বেশি আমরা রেজাল্ট পাই। তো এটা আপনাদের সাথে শেয়ার করা, যদি এটা নিয়ে অনেক বড় স্টাডি নাই, লার্জ স্টাডি নাই, তো লার্জ স্টাডি করলে অবশ্যই এটা আরো ভালো রেজাল্ট আসবে। তবে স্টাডিগুলো আসলে মনে রাখতে হবে যে স্টাডিগুলো আসলে করার পিছনে অনেক ফান্ডিং এর প্রয়োজন হয়। তো আমাদের যদি শাকসবজি বা ভেজিটেবল নিয়ে কিন্তু আসলে ফান্ডিং করার মতো ইনস্টিটিউশনগুলো খুব বেশি নাই। তো এটা আসলে বুঝতে হবে, যে পরিমাণ আমাদের কমার্শিয়াল ওষুধগুলোর পিছনে ফান্ডিং হয়, সেই পরিমাণ ফান্ডিংগুলো আসলে আমরা এই খাবার দাবারের পিছনে কোনো কোম্পানি ব্যয় করতে চায় না। তো যাক, সেটা হয়তো একটা আলোচনার বিষয়। তো যেই বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি গবেষণায় দেখা গেছে যে বাঁধাকপির মধ্যে ভিটামিন ইউ নামক সালফার রিচ কম্পাউন্ড থাকে, যেটা আসলে আমাদের এই আলসারগুলোকে প্রোটেকশন দেয় বা আলসার ক্ষত মানে সারাতে খুব সাহায্য করে। তো একটা গবেষণায় দেখা গেছে যে নর্মাল গ্যাসের ওষুধ যদি প্রায় 1-2 মাস সময় লাগে, তো আলসারে কিছু কিছু কেসে বাঁধাকপি 15-20 দিনের মধ্যেই কিন্তু আলসার সারিয়ে তুলেছে। এবং আরো কিছু গবেষণায় দেখা গেছে যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া এগেনস্টেও কিন্তু বাঁধাকপির জুস ভালো কাজ করে। তো এগুলো নিয়ে অনেক বিজ্ঞানী মহলে অনেক আলোচনা আছে। আমি ক্লিনিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। এখন আমরা বাঁধাকপিটা আসলে কিভাবে খেতে পারি যাদের আলসার আছে। এটা আলসারটা গ্যাস্ট্রিক আলসার যদি হয়, সেটাতেও আমরা ভালো রেজাল্ট পাবো। যদি কারো ডিউডেনামে আলসার হয়, সেটাতেও ভালো কাজ পাবো, অর্থাৎ ক্ষুদ্রান্তে আলসার হলেও পাবো, পাকস্থলীতে আলসার হলেও আমরা এই বাঁধাকপিটা ভালো কাজ করবে।
সাধারণত বাঁধাকপি, কাঁচা বাঁধাকপিটা আগে ট্রাই করে দেখবেন। কাঁচা বাঁধাকপি যদি কারোর গ্যাস হয় বা খারাপ লাগে, সে হালকা সিদ্ধ করে নিয়ে খেতে পারে। তো কাঁচা বাঁধাকপি ব্লেন্ড করে, হ্যাঁ, 4 থেকে 5 কাপ সারাদিনে ভেঙে ভেঙে খেতে হবে, ঠিক আছে, খাবারের আগে অথবা খাবার 1 ঘন্টা পর। আর যদি কাঁচা বাঁধাকপিতে কারোর গ্যাস হয় বা ডিসকমফোর্ট ফিল করেন, তাহলে হালকা করে 10 মিনিট আপনি সিদ্ধ করে নিয়ে তারপর সেটা ব্লেন্ড করে ছেঁকে শুধু রসটা আপনি 4 থেকে 5 কাপ সারাদিনে ভেঙে ভেঙে খাবেন। আর এই হচ্ছে বিষয়। এছাড়া ফার্মেন্টেড বাঁধাকপি অনেকে হেল্প করে, বাট ফার্মেন্টেড বাঁধাকপিতে অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে। অনেক সময় যাতে সিবু জাতীয় সমস্যা আছে, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, তাদের ক্ষেত্রে এটা ফার্মেন্টেড বাঁধাকপিটা অনেক সময় গ্যাসের প্রবণতা হওয়ার, মানে গ্যাসের প্রবণতাটা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে কাঁচা বাঁধাকপি অথবা হালকা সিদ্ধ করা বাঁধাকপিটাই জুস করে খাওয়াটাই আলসার রোগীদের জন্য ভালো। তো আলসার রোগীদের জন্য আসলে মেসেজ হচ্ছে, আলসার শুধু ওষুধ খেলেই হবে না। আলসার রোগীদের জন্য অবশ্যই লাইফস্টাইল পরিবর্তন করা খুব জরুরি। অর্থাৎ আপনি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হবে, ভালো ঘুমাতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, ঠিক আছে। তারপর ন্যাচারাল আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট হোক বা খাবারের মাধ্যমে হোক, আপনাকে এই আলসারটাকে হিল করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সবসময় রোগের মূল কারণটাকে যদি আমরা চিহ্নিত না করে চিকিৎসা করতে যাই, তাহলে কিন্তু আসলে এটা ব্যাকফায়ার করে। অর্থাৎ আমরা দীর্ঘদিন ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু আমরা একটা জিনিস ভালো করতে যেয়ে আরও 10টা সাইড ইফেক্টের মধ্যে পড়ে যাচ্ছি, এবং ভালো হলেও এটা লং লাস্টিং হচ্ছে না। অর্থাৎ আবার এই প্রবলেমটা আবার ফেরত আসছে, কারণ আমরা রুট কজটাকে সরাচ্ছি না। তো এটা একটা বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাধ্যমে মাঝে এটা ছড়িয়ে দিবেন, আশা করি তার উপকৃত হবে। এবং যাওয়ার আগে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো যেহেতু আপনাদের জন্যই করা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।